Mirchi Plus presents Har Him Horror. এপ্রিলের শুরুতেই যে এরকম বিভৎস গরম পড়ে যাবে তা ঈশান ভাবতেই পারেনি। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে হাত ঘড়িতে সময় দেখল একবার, দুপুর 1টা বাজে। ঈশানের আদি বাড়ি উত্তর কলকাতার চিতপুর রোডে। এয়ারপোর্ট থেকে রাস্তা ফাঁকা থাকলে বাড়ি পৌঁছতে খুব বেশি হলে ঘন্টাখানেক লাগবে। কাজের সূত্রে প্রায় 10 বছর দিল্লিতে থাকার ফলে কলকাতার প্রতি সেই আগের মতো টান ঈশান আর অনুভব করে না। নেহাত ঠাকুমা বলল এতবার, তাই কলকাতায় ফেরা। প্রত্যেক নববর্ষেই ওদের বাড়িতে কিসের একটা পুজো হতো, ছোটবেলা থেকেই দেখে এসেছে। তবে ঈশানের ঠাকুর দেবতাতে তেমন বিশ্বাস নেই। প্রতি বছর ঠাকুমা বলেন নববর্ষের সময় একবার বাড়ি আয়, কিন্তু প্রত্যেকবার ঈশান নানান কাজের বাহানা দিয়ে ঠিক কাটিয়ে দেয়। তবে এবার ফোনে ঠাকুমার গলা শুনে ঈশানের কেমন একটা মনে হলো। বয়সের ভারে গলার স্বর ভেঙেছে। আর সত্যিই তো, বহুদিন বাড়ি ফেরা হয়নি। সেই কোন ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ঈশান ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। স্কুল কলেজ শেষ করে ঈশান যখন দিল্লিতে কাজ পেয়ে চলে যাচ্ছিল, ও ঠাকুমা বহুবার বলেছিলেন না যেতে। কলকাতার এত বড় বাড়ি, ব্যবসা, সব তো নিজেদের রে। তুই চলে গেলে এসব কে দেখবে বল? আমাদের বংশের তো আর কেউ রইল না। তোর দাদু আমার দুজনেরই বয়স হয়েছে, বুঝলি? তুই থাকলে মনে মনে জোর পাই। তুই চলে গেলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে রে। কিন্তু ঈশানকে আটকে রাখা যায়নি। ওর কখনোই ব্যবসাপত্র ভালো লাগতো না। দাদু যতদিন বেঁচে ছিল, ঈশান দেখেছে সারা দিন হিসেবপত্র নিয়ে ব্যস্ত থাকত, সবসময় কপালে চিন্তার ভাঁজ। তাই ছোট থেকেই ঈশানের ঝোঁক অন্যদিকে। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পড়ে 1 বছর কলকাতার একটা বেসরকারি ফার্মে কাজ করেছিল। তারপর দিল্লিতে গ্রাফিক ডিজাইনারের কাজটা পেয়ে সেই যে গেল, তারপর আর এমুখ হয়নি। দাদুর মৃত্যুর খবর পেয়েও সে সময় ফেরেনি ঈশান। ঈশান ট্যাক্সির জানলার বাইরে চোখ রাখল। দুপুর বলেই হয়তো রাস্তাঘাট একটু ফাঁকা। এয়ারপোর্টে নেমে বাড়িতে ফোন করে দিয়েছিল। বাড়ির কেয়ারটেকার নরেন্দা ফোন ধরেছিল। বহু বছর ধরে নরেন্দা ওদের বাড়িতে রয়েছে। দাদু যতদিন বেঁচে ছিল, নরেন্দা টুকটাক বাড়ির কাজ করে দিত। এখন অবশ্য নরেন্দাই সবকিছু দেখে শুনে রাখে। ট্যাক্সি বড় রাস্তা ছেড়ে সরু একটা গলিতে ঢুকে পড়ল। চিতপুর রোডের দুধারে প্রাচীন বাড়িগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। আরো খানিকটা এগিয়ে ট্যাক্সি থামল বিশাল একটা পুরনো বাড়ির সামনে। ঈশান জানলা দিয়ে মুখ বার করে দেখল গেটের বাইরে ক্ষয়ে যাওয়া ফলক, স্মৃতিঘর, 16 চিতপুর রোড। গাড়ির আওয়াজ শুনে নরেন্দা বাইরে বেরিয়ে এসেছে। এসো এসো দাদাবাবু, এসো দাদাবাবু, এসো। কতদিন পরে এলে, হ্যাঁ? চিনতে পারছো আমাকে? হ্যাঁ। ঈশান ট্যাক্সি থেকে নেমে বলল, আরে নরেন্দা, তোমাকে চিনতে পারবো না, এমনটা হতে পারে নাকি? নরেন্দা একগাল হেসে বলল, এসো এসো, তুমি ভেতরে যাও, আমি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই ঠাম্মা তোমার জন্য বসে আছেন, খাওয়া দাওয়া করেননি এখনো। বলছেন নাকি নাতি আসুক একসাথে খাবে। হ্যাঁ, এসো এসো এসো। ঈশান সদর দরজা দিয়ে ঘরে ঢোকার সময় লক্ষ্য করল সিঁড়ির সামনে একজোড়া কাদা পায়ের ছাপ। নিশ্চয়ই বাড়ির কারুর কাজ, ঠিক করে পরিষ্কার করেনি মেঝেটা।
কাদা পায়ের ছাপ পাশ কাটিয়ে ঈশান ভেতরে ঢুকে গেল। স্নান করে খাবার ঘরে এসে ঈশান দেখল সে এক এলাহি আয়োজন। সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, 2 রকমের মাছ, মাংস, দই। তবে ঈশানের মন এক নিমেষে ভালো হয়ে গেল পাতে আলু পোস্ত দেখে, ঈশানের ফেভারিট। টেবিলের শেষ কোনায় একটা চেয়ারে ঠাকুমা বসে আছেন। ঈশান চটপট একটা চেয়ার টেনে তার কাছে গিয়ে বসে বলল, কেমন আছো ঠাম্মা? শরীর ঠিক আছে? ঠাম্মা একগাল হেসে বলল, আমার কি ভালো থাকার বয়স আছে আর? তুই এতদিন পর এলি, খুব ভালো লাগছে। নে নে খা। কিরকম রোগা হয়ে গেছিস রে, খাওয়া দাওয়া করিস না ঠিক মতন। ঈশানের বড্ড খিদে পেয়েছিল। শুকনো ভাত, আলু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খেতে সে বলল, খাওয়া দাওয়া ঠিকই হয়, তবে দিল্লিতে তো আর এরকম দুবেলা ভাত ডাল পোস্ত জোটে না। কতদিন পর যে খাচ্ছি। আরে তুমি খেয়ে নাও না ঠাম্মা, এত বেলা অবধি কেউ না খেয়ে অপেক্ষা করে? নরেন্দা এর মধ্যে কখন যেন ঘরে এসে ঢুকেছে। ঈশান খেয়াল করেনি। হঠাৎ গলার আওয়াজ শুনে ঈশান দেখল নরেন্দা একটা ছোট ওষুধের বাক্স হাতে নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে। দায়দাবাবু ঠিক কথা বলেছে। মা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখিনি। ওষুধ খাওনি এখনো, বড্ড বেলা হয়ে গেছে। ও মা। ঈশান খেতে খেতেই ঠাকুমার দিকে তাকালো। এতক্ষণ লক্ষ্য করেনি, তবে এখন মনে হচ্ছে ঠাকুমার চোখ জোড়া কি একটু বেশি ঝাপসা দেখাচ্ছে। ঠাম্মা নরেন্দার কথায় পাত্তা না দিয়েই ঈশানের দিকে তাকিয়ে বললেন, তা বাবা, এতদিন পর এলি, কিছুদিন থাকবি তো? কাল বাদ পরশু নববর্ষের পুজো হবে বাড়িতে, অন্ন ঠাকুরের পুজো। তোর দাদু মারা যাওয়ার 7 বছর হবে এবার। ঠাকুর মশাই আসবে কাল, তবে আসল পুজো তো বংশের কাউকেই করতে হয় নাকি? এবার তুই থাকবি, বড্ড ভালো হবে। নরেন আছে, ও সাহায্য করে দেবে। মনে আছে ছোটবেলায় এই অন্ন ঠাকুরের পুজোর সময় তুই লুকিয়ে লুকিয়ে খেজুর চুরি করে খেতিস? সব মনে আছে। তুমি বলতে ঠাকুরের খাবার লুকিয়ে চুরি করে খেতে নেই, নয়তো ঠাকুর পাপ দেবে। তবে কথা শেষ হওয়ার আগেই জোর বিষম লাগলো ঈশানের। জল খেয়ে খানিকটা সামলে ওঠার পর ঠাম্মার দিকে তাকিয়ে সে চমকে উঠল। ঠাম্মার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো ঠাম্মা? তোমার শরীর ঠিক আছে? কেমন একটা লাগছে তোমাকে তখন থেকে। কি হয়েছে ঠাম্মা? ও ঠাম্মা। নরেন্দা সঙ্গে সঙ্গে ঠাম্মার পাশে গিয়ে বলল, রেগেছো? বারণ করেছিলাম এতক্ষণ না খেয়ে থাকতে, ওষুধটাও খাওনি। এইবার শরীর খারাপ করলে কি হবে বলো দেখিনি? হ্যাঁ। ঠাম্মা একদৃষ্টে ঈশানের দিকে তাকিয়ে রয়েছেন। তারপর ভাঙা গলায় বললেন, বড্ড দেরি হয়ে গেছে, পাপ যা হওয়ার তা হয়ে গেছে। পাপ পুণ্য আমাদের হাতে থাকে না রে, কিন্তু প্রায়শ্চিত্ত করে যেতে হয় খালি। দেনা পাওনা সব হিসেব থাকে রে বাবা। আমার সময় বেশি নেই। ঈশান এবার বাধ্য হয়েই ঠাম্মার কথা থামিয়ে দিয়ে বলল, কি উল্টো পাল্টা বলছো বলো তো ঠাম্মা? নরেন্দা দেখো না একবার, এরম করছে কেন? নরেন্দা একেবারেই বিচলিত না হয়ে বলল, বয়স হয়েছে তো, এইরকম মাঝে মধ্যে হয় দায়দা বাবু, তুমি চিন্তা করো না। আমি দেখছি। ও মা, চলো ঘরে চলো। ও মা, চলো 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 ঘরে চলো চলো। সন্ধ্যেবেলা ফের নাতির সঙ্গে গল্প করবে এখন। হ্যাঁ, চলো 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 দায়দা বাবু, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ চলো মা চলো দেখি চলো। ঠাম্মার মুখ অস্বাভাবিক ফ্যাকাশে দেখে ঈশান বেশ ভয় পেয়ে গিয়েছিল। নরেন্দার কথা শুনে ঠাম্মা চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। ঈশানের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন,
হ্যাঁ, তাই ভালো। সন্ধেবেলা বলছি কথা, সন্ধেবেলা। শরীরটা ভালো লাগছে না রে, তুই যা, তুই খেয়ে নে বাবা। ঠাম্মা নরেন্দার সঙ্গে চলে গেল খাবার ঘর থেকে। ঠাম্মার শরীরটা যে এতটা খারাপ তা ঈশান ভাবতে পারেনি। এখন ওর খানিকটা খারাপই লাগছে। ইস, এতদিনে একবার অন্তত আসা উচিত ছিল তার কলকাতায়। ঠাম্মার খোঁজ সে সত্যিই রাখেনি সেভাবে। দুপুরে খেয়ে দিয়ে নিজের ঘরে এসে বিছানায় গায়ে এলিয়ে দেওয়া মাত্র ঈশান ঘুমিয়ে পড়েছিল। ওর ঘুম ভাঙল বাজ পড়ার শব্দে। বিছানার পাশে রাখা টেবিল থেকে চশমাটা পরে ঈশান জানলার বাইরে তাকালো। আকাশে মেঘ করে আছে, সঙ্গে বাতাস বইছে, তবে সকালে সেই ভ্যাপসা গরমটা আর নেই। কাল বৈশাখী হবে বোধহয়। ঈশান ধীর পায়ে নিচে বসার ঘরে এসে দেখল ঠাম্মা বসে আছেন। দুপুরে সেই ফ্যাকাশে ভাবটা আর নেই। ঈশান ঠাম্মার পাশের একটা চেয়ারে বসে বলল, ঠাম্মা, ও ঠাম্মা, আচ্ছা তুমি নিজের শরীরের যত্ন নাও না কেন বলো তো? ঠিক মতো ওষুধ খাও না কেন? নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে, বলো। ও ঠাম্মা। ঠাম্মা মৃদু হেসে বললেন, থাক সেসব কথা, আমার শরীর এখন ভালো আছে। সন্ধ্যাবেলা পুরুত মশাইকে আসতে বলেছি। পরশুদিন নববর্ষ তো, অন্য ঠাকুরের পুজো। আর তাছাড়া দোকানের হালখাতা তৈরি করা, তুই এসে পড়াতে আমার দুশ্চিন্তা অনেক কমেছে রে। ঈশান খানিকটা বিরক্ত হয়েই বলল, ঠাম্মা তুমি জানো এসবে আমার বিশ্বাস নেই। আমাকে এসব পুজো আচ্ছার মধ্যে না জড়ালেই নয় তোমার। আমি এতদিন পর এলাম। বৃদ্ধা ঈশানের কথা থামিয়ে দিয়ে বললেন, এরকম বলিস না বাবা, বলিস না। এই অন্য ঠাকুরের পুজো ঠিক মতো না হলে পরিবারের ক্ষতি হয়। এমনিতেই 7 বছর হলো তোর দাদুর মৃত্যুর। 1 বৈশাখ, মনে আছে তারিখটা? 7 বছর। 7 বছর পর পর সে ফিরে আসে রে, আর একটা করে দুর্ঘটনা হয়, মৃত্যু। মনে অবিশ্বাস রাখিস না। অন্য ঠাকুরের পুজো ঠিক মতো করতেই হবে, আর এই বংশের কাউকেই করতে হবে, নয়তো সে আসবে। না করিস না বাবা, না করিস না। বাইরে এতক্ষণে বৃষ্টি আরম্ভ হয়েছে। ঠাম্মা বলতে থাকলেন, যে বোঝা একবার কাঁধে উঠেছে তা সহজে নামার নয়। অনেক হিসেব বাকি থেকে গেছে রে, অনেক হিসেব। সেসবের প্রায়শ্চিত্ত করতে হবে তো। ঈশান এবার ঠাম্মার কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি বলছো বলো তো? দুপুরেও বলছিলে হিসেব তত্ত্ব, ব্যবসা বিষয়ে কিছু। আমাদের ওই চালের আরো দোকান এখনো আছে। দুপুরে ফেরার সময় তো দেখলাম দোকানে ঝাঁপ ফেলা। ঠাম্মা এই কথা শুনে চমকে উঠলেন। তিনি কিছু বলার আগেই নরেন্দা চা নিয়ে ঢুকল। টেবিলের ওপর চায়ের ট্রে রেখে বলল, বাইরে ভালো বৃষ্টি শুরু হয়েছে। 2 দিন পর নববর্ষের অনুষ্ঠান। পাড়ার মোড়ে একটা মঞ্চ তৈরি হচ্ছিল, এই আচমকা বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে। নরেন্দা কথাটা বলে মৃদু হাসল, তবে ঠাম্মার মুখে হাসি নেই। কিসের একটা কালো ছায়া যেন নেমে এসেছে ঠাম্মার মুখের ওপর। তিনি ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই খেয়াল করেছিস দোকানটা? না খেয়াল করার কি আছে, গলিতে ঢোকার মুখেই তো দোকানটা ছিল। দুপুরবেলা দেখলাম দোকানটা বন্ধ। বহুদিন খোলা হয় না মনে হলো। আচ্ছা, আড়ত কি বন্ধ হয়ে গেছে? ঠাম্মা উত্তর দেওয়ার আগেই
নরেন্দা মৃদু হেসে বলল, সে দোকান তো বহুদিন বন্ধ হয়ে গেছে দাদাবাবু, তোমার দাদু মারা যাওয়ার পর। আর তো কেউ নেই যে এই দোকান দেখবে। শেষ বয়সে একবার ভেবেছিলেন বিক্রি করে দেবে, কিন্তু পৈতৃক আড়ত চাইলে কি আর বিক্রি করা যায়? ওই ব্যবসা থেকেই তো এই বাড়ি, এই জীবন, এই সব কিছু। হ্যাঁ, আমি তো প্রথম কয়েকদিন গিয়েছিলাম, দোকান খুলেছিলাম, কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না সব কিছু দেখা। দাদু বেঁচে থাকাকালীন আমি একটু সাহায্য করতুম, ওইটুকুই আমার দূর। আর লোক রেখে চালের আড়ত ব্যবসা চালানোর কোনো মানে আছে? হ্যাঁ, নিজেদের ব্যবসা যদি নিজেরাই না দেখে শুনে রাখা যায়, তাহলে তো ঘরে লক্ষ্মী আসে না দাদাবাবু। আর তার থেকে ভালো বরং বন্ধ থাক। তবে অন্য ঠাকুরের পুজোর সময় দোকান খোলা হয়, হাল খাতা তৈরি করা হয় যে নতুন। যদিও ব্যবসা নেই, তবে এটা করতে হয়। তোমার দাদু বলে গিয়েছিলেন যে প্রত্যেক বছর যেন নতুন হাল খাতা তৈরি করা হয়। আজ তো দোকান খুলে পরিষ্কার করার কথা ছিল, যা বৃষ্টি আরম্ভ হয়েছে, পরিষ্কার করতে আসবে বলে মনে হচ্ছে না। নরেন্দা থামল। ঈশান চায়ের শেষ চুমুকটা দিয়ে টেবিলে রাখলো কাপটা। ঠাম্মার চোখ মুখ এখনো কেমন যেন স্থির হয়ে রয়েছে। বাইরে বাতাসের ঝাপটা জানলা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ছে। ঠাম্মা ঈশানের দিকে তাকিয়ে বললেন, এই বংশ যে পাপ বহন করে চলেছে তা তোর জানা দরকার। এই পরিবারে প্রত্যেক 7 বছর অন্তর একটা করে মৃত্যু হয়। আজ ঠিক 7 বছর আগে তোর দাদু মারা গেলেন। ব্যথা নেই, জ্বরা নেই, হঠাৎ হার্ট অ্যাটাক। মাঝরাতে কাউকে কিছু না জানিয়েই চলে গেলেন। তারও 7 বছর আগে তোর কাকা মারা গেল। মনে আছে তোর ছোট কাকাকে? ঠাম্মা থামলেন। ঈশান ঘাড় নেড়ে বুঝিয়ে দিল, তার মনে আছে, ভালোই মনে আছে ছোটকাকে। তখন ঈশানের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, সে অপেক্ষা করছিল রেজাল্টের। হঠাৎ একদিন খবর এলো তার ছোটকা মারা গেছেন। ছোটকা কাজের সূত্রে একা থাকতেন জামশেদপুরে। মৃত্যুটা খুবই অস্বাভাবিক। বাথরুমে গিয়েছিলেন, গিয়ে সেখানেই পড়ে মাথায় চোট পান, আর তৎক্ষণাৎ মৃত্যু। ঠাম্মা বলতে থাকলেন, মনে করে দেখ তোর ছোটকার মৃত্যুর দিনটা কি তারিখ মনে আছে? ঈশান মনে করার চেষ্টা করতেই অবাক হলো। সেদিনও পয়লা বৈশাখ ছিল, স্পষ্ট মনে আছে। ওরা যখন ছোটকার বডি আনতে পরের দিন যাচ্ছিল গাড়ি করে, পাড়ার মোড়ে তখন নববর্ষের অনুষ্ঠান চলছিল। কিন্তু এসবের মানেটা কি? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ঘটনাচক্রে দিনটা নববর্ষ ছিল। কিন্তু তারও 7 বছর আগে। তোর বয়স তখন নয়, তোর বাবা মা। একুশ বছর আগের সেই রাতটা ঈশান কোনো দিন ভুলবে না। ঈশানের বাবা মা দুজনেই কলেজের প্রফেসর ছিলেন। বিশ্বভারতীতে কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। কথা ছিল রাতেই ফিরে আসবেন, কারণ পরের দিন বাড়িতে পুজো, নববর্ষ। ঈশান ছিল বাড়িতে দাদু ঠাম্মার কাছে। হঠাৎ রাত 10টায় ফোন আসে, গাড়ি অ্যাক্সিডেন্ট। ঈশানের বাবা মা স্পট ডেড। ঈশান সেদিন জানতে পারেনি, দাদু ঠাম্মা জানায়নি ওকে। ঈশান যখন প্রশ্ন করেছিল বাবা মা কখন আসবে, তখন কেউ কোনো উত্তর দেয়নি। পরের দিন নববর্ষে অন্য ঠাকুরের পুজো নিয়ম মাফিক হয়েছিল, কিন্তু ঈশানের বাবা মা আর কোনো দিন ফেরেননি।
এসব কথা এখন কেন হচ্ছে? আমার ভালো লাগছে না। ঈশান বিরক্ত হয়ে বলল। নরেন্দাও মাথা নিচু করে বসে আছে। বাইরে খুব ঝড় উঠেছে। পুরনো কাঠের জানলায় হাওয়ার ঝাপটা এসে লাগায় জোর শব্দ উঠল, আর সেই সঙ্গে দপ করে ঘরের আলো নিভে গেল। দেখলে, এখনই কারেন্ট যেতে হলো। 1 মিনিট, আমি একটা মোমবাতির ব্যবস্থা করি। হরে জগা, কোথায় গেলি তোরা? হরে হরে। নরেন্দা বাড়ির কাজের লোকদের ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে নিকষ অন্ধকার। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিতে যাবে, ঠিক সেই সময় ঠাম্মা বলে উঠলেন, প্রত্যেক 7 বছর অন্তর মৃত্যু আসে আমাদের বংশে। এবার আমার পালা, তাই তোকে ডেকে পাঠালাম, যাতে আমার অনুপস্থিতিতেও অন্য ঠাকুরের পুজোটা হয়। এই পুজো বহু বছর ধরে চলে আসছে। যখন এই পুজো শুরু হয় তখন ছিল আমাদের ধানের ব্যবসা। এখন যে দোকান দেখছিস তা ছিল আগে মস্ত ধানের আড়ত। গ্রামে জমিদারি ছিল তোদের পূর্বপুরুষদের, সেখান থেকে ধান আনা হতো কলকাতায়। এখানে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। আমি তখন সবে বিয়ে করে এসেছি, নতুন বউ। আর তার পরের বছরেই দুর্ভিক্ষ হলো। 1943 সাল। তখন ধান ভাঙার কল এসে গেছে শহরে। দুর্ভিক্ষের সময় ব্যবসাতেও খরা পড়ল না, সব অন্য ঠাকুরের দয়ায়, সব। তবে তবে পাপ তো চাপা থাকে না রে। ঠাম্মার কথা শেষ হওয়ার আগেই হন্তদন্ত হয়ে নরেন্দা ঘরে এসে ঢুকল মোমবাতি হাতে। লোকটা হাঁপাচ্ছে। মা, সে ফিরে এসেছে। মা, সে ফিরে এসেছে। বাইরে সদর দরজায় পায়ের ছাপ। সে ফিরে এসেছে। মা, সে ফিরে এসেছে। ঈশান নরেন্দার সঙ্গে নিচের সদর দরজায় এসে দাঁড়াল। হরি, জগা আর বাড়ির বাকি সব কাজের লোকেরা একপাশে দাঁড়িয়ে রয়েছে। ঈশানের অস্বস্তি হল। একে আলো নেই, তার উপর বাইরে যা হাওয়া বইছে। সদর দরজা আরো খানিকক্ষণ খুলে রাখলে বৃষ্টির জলের ঝাপটায় গোটা ঘর ভেসে যাবে। নরেন্দা মোমবাতি এগিয়ে দরজার চৌকাঠের সামনে রাখল। মোমের কাঁপা শিখার আলোতেও ঈশান স্পষ্ট দেখল একজোড়া কাদামাখা পায়ের ছাপ। এই অন্ধকারের মধ্যে কখন ঠাম্মা এসে দাঁড়িয়েছেন ঈশান খেয়াল করেনি। গলার স্বর শুনে তাকিয়ে দেখে ঠাম্মা স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি সব বলছেন। বলেছিলাম সে আসবে। 7 বছর পর আবার এসেছে। গতকাল রাতেও আমি এই পায়ের ছাপ দেখেছিলাম রে ঠাকুর ঘরে। ঈশান এবার হেসে উঠল। দূর ঠাম্মা, আরে বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, হয়তো কেউ বাইরে বেরিয়েছিল, গিয়ে ঢোকার সময় পা মুছতে ভুলে গেছি। ও আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? সে আসবে 7 বছর পর। কে আসবে 7 বছর পর? উফ! আর এরকম পায়ের ছাপ আমি দুপুরবেলা যখন ফিরলাম তখনও দেখেছিলাম, সিঁড়ির সামনেটায়, ওইখানটায়। ঈশানের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এবার নরেন্দা বলল, ওই কাদা মাখা পায়ের ছাপ আমাদের কারণ নয়। যদি সত্যি কেউ বাইরে গিয়ে থাকে, এই তারপর ঘরে ঢোকার সময় পা না মুছে ঢোকে, এই কাদা পায়ের ছাপ পড়ে, তাহলে শুধু 1 জোড়া পায়ের ছাপ কেন? বাইরে থেকে ঘরে ঢোকার পথে আর কোনো পায়ের ছাপ তো নেই। হ্যাঁ,
ঈশানের কাছে এর কোনো উত্তর নেই। তবু সে তর্কের খাতিরে বলল, আর সে যাই হোক, কিন্তু এই পায়ের ছাপ যদি তোমাদের কারণ না হয় তাহলে কার? আর ঠাম্মা, তুমি সেই দুপুর থেকে বলে যাচ্ছ পাপ 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 চাপা থাকে না। উফ, একটু খোলসা করে বলবে আমাকে। আর নরেন্দা, এই পায়ের ছাপ পরিষ্কার করার ব্যবস্থা করো দেখি। বাড়ির কারুরই পায়ের ছাপ এটা। অযথা ভুলভাল চিন্তা মাথায় আনা বন্ধ করো তো তোমরা। নরেন্দা আর কিছু বলল না। ঠাম্মাকে নিয়ে ওপরের ঘরে যেতে যেতে ঈশান খেয়াল করল ঠাম্মার হাত পা কাঁপছে। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি একটু রেস্ট নাও। ও ঠাম্মা, একটু রেস্ট নাও, চলো। ঠাম্মা কথার উত্তর না দিয়ে বললেন, ওই পায়ের ছাপ আমাদের বাড়ির কারণ নয়। তুই এইসব বিশ্বাস করিস না, কিন্তু যা সত্যি তা আজ নয় কাল তোকে বিশ্বাস করতেই হবে। কাল সকালে একবার কলেজ স্ট্রিট যাস। অরুণ সোমের খাতার দোকান বললে চিনিয়ে দেবে রাস্তা। ওখান থেকে আমাদের হাল খাতা কেনা হয় প্রতি বছর। তোর দাদুর বন্ধু ছিল অরুণ বাবু। তোর দাদু মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিলেন, তুই যদি ফিরিস তাহলে যেন অরুণ বাবুর সঙ্গে একবার দেখা করিস। কাল যাস একবার ওখানে। ঠাম্মা নিজের ঘরে চলে গেলে ঈশান বারান্দায় এসে দাঁড়াল। সকাল থেকে এত ধকল, তারপর সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই যা যা হলো ঈশানের মাথা কাজ করছে না। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো সে। বাইরে বৃষ্টির তেজ খানিকটা কমেছে, তবে হাওয়া বইছে আগের মতোই। ঈশান সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবল ঠাম্মার কথাগুলো। এ কি কেবলই বৃদ্ধ বয়সের প্রলাপ, নাকি এর পেছনে নিশ্চিত কোনো কারণ আছে? আর জল কাদা পায়ের ছাপ দেখে বাড়ির সবাই এত ভয় পেয়ে গেল কেন? ঠাম্মার কাছে ওদের ব্যবসার ইতিহাস শোনার মাঝখানেই এত কিছু ঘটে গেল যে এই অন্ন ঠাকুর তার পুজোর ইতিহাসটাও জানা হলো না ঠিক করে। অন্নপূর্ণা পুজোর কথা সে শুনেছে। সুখ সমৃদ্ধির জন্য সেই দেবী মূর্তির পুজোর আয়োজন করা হয়, কিন্তু ছোটবেলায় দেখেছে এই অন্ন ঠাকুরের পুজোতে কোনো দেবী মূর্তির আরাধনা করা হয় না, বরং এক দেবতার মূর্তি আনা হতো, তাকেই পুজো করা হতো। যে পুরুত মশাই, সেই নিয়ে আসতো সেই দেবমূর্তি। পুজো শেষ হলে সে আবার তা নিয়ে চলে যেত। কিন্তু এই অন্ন ঠাকুরের বিষয়ে বড় একটা জানে না ঈশান। মোবাইল বের করে গুগলে সার্চ করেও বিশেষ কোনো তথ্য পাওয়া গেল না। ঈশান সিগারেটের শেষ টানটা দিয়ে নিজের ঘরে ফিরে এলো। নরেন্দা ওর ঘরে মোমবাতি রাখতে ভুলে গেছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। নরেন্দাকে ডাকতে যাবে, ঠিক সেই সময় হরি মোমবাতি নিয়ে ঘরে ঢুকল। হরি মোমবাতিটা রেখে চলে যাচ্ছিল। ঈশান তাকে পিছু ডেকে জিজ্ঞেস করলো, হরিদা, ও হরিদা, ওই দরজার কাছে পায়ের ছাপটা পরিষ্কার হয়েছে? হরিদা আমতা আমতা করে বলল, আগে তাই না বাবু, একবার আলো এলে আমরা পরিষ্কার করে দেব। এই অন্ধকারের মধ্যে ওই সব ছুতে পারবো না, ভয় লাগে। আচ্ছা, কিসের ভয় বলো তো? ওই পায়ের ছাপ তোমাদের কারণ। এখন নরেন্দার কাছে ঝাড় খাবে বলে কেউ স্বীকার করছো না। ওহ, স্পষ্ট বোঝা যাচ্ছে জল কাদার পায়ের ছাপ। বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের ছাড়া কার হবে? হরিদা এবার নিচু স্বরে বলল, তাই তো বাবু, তুমি বহুদিন ছিলে না এখানে। এ বাড়িতে বহু ঘটনা ঘটে গেছে গো। তোমার দাদু মারা যাওয়ার আগে সে পাগল হয়ে গিয়েছিল, তুমি জানো না। রাত দিন হিসেবের খাতা নিয়ে বসে থাকতো আর বিড়বিড় করতো। তখন থেকে এইসব অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে। তাই তো বাবু, ওই তাই তো বাবু, তুই পড়াশোনা করা মানুষ, এইসব কথা বিশ্বাস করবে না গো। তবে পায়ের ছাপ কালো ছেলের।
সে কালো ছেলে প্রত্যেকবার 7 বছর পর পর আসে। এসব আমি এই অন্ধকারে বলতে পারবো নি, আমার বড় ভয় করছে তাই না বাবু। ঈশান হরিদার কাঁধে হাত রেখে বলল, উফ, কি হচ্ছেটা কি? কিসের ভয় তোমাদের? এই কালো ছেলেটা আবার কি? হরিদা হাত জড়ো করে দুবার মাথায় ঠেকিয়ে বলল, জানি না, আমি এর চেয়ে বেশি কিছু জানি না দাদা বাবু। তোমার দাদুর মৃত্যুর আগে যা বলেছিল তোমাকে তাই বললুম। এই কালো ছেলেটা কি আমিও জানি না, তবে তবে সে আসে, আসলেই জানবে মৃত্যুও পিছু পিছু আসছে, পিছু পিছু আসছে, পিছু পিছু আসছে। এই বলে হরিদা ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতির আলোতে অন্ধকার খানিকটা কমলেও রহস্য কিছুমাত্র কমেনি। বৃষ্টি থেমেছিল মাঝরাতে, তারপরেই কারেন্ট চলে এসেছিল। পরের দিন সকালে ঈশানের যখন ঘুম ভাঙল, তখন বাইরে জল জল করছে রোদ। গত রাতের এত ঝড় জলের কোনো চিহ্ন মাত্র নেই। ঈশান মুখ ধুয়ে নিচের ঘরে এসে দেখল ঠাম্মা বসে আছেন চেয়ারে, তার পাশে দাঁড়িয়ে নরেন্দা, আর উল্টো দিকে চেয়ারে বসে একজন পুরোহিত। কথাবার্তা চলছে। ঈশানকে নামতে দেখে ঠাম্মা কথা থামিয়ে বললেন, আয় আয় আয়, বস, এখানে বস। ইনি হচ্ছেন ঈশ্বর বাবু, আমাদের বাড়ির পুরোহিত। কালকে বলেছিলাম না এর কথা, সব পুজো পার্বণ আমাদের বাড়ির ইনিই করেন। ঈশানকে দেখে ঈশ্বরবাবু হাত জড়ো করে নমস্কার করলেন। ঈশ্বরবাবুর বয়স বেশি নয়, বড়জোর 50 হবে। ঈশান মৃদু হেসে একটা চেয়ার টেনে নিয়ে বসল। ঈশ্বরবাবু বলতে শুরু করলেন, যা বলছিলাম, কাল আমি ওই 6টা নাগাদ চলে আসবো। পুজোর জিনিসপত্র যা লিস্ট করে দিলাম ওই মতো আনলেই হবে, বাকি আমি সব নিয়ে আসবো। খুব বেশি কিছু দরকার নেই, তবে আপনাদের ওই 1 বস্তা চালের ব্যবস্থা করতে হবে। নরেন্দা কথার রেশ টেনে বলল, সে ব্যবস্থা হয়ে যাবে। আপনি তাহলে কাল সকালেই আসুন না হয় তাড়াতাড়ি। হ্যাঁ, আর একটা কথা, তা আপনাদের বংশের কে বসবে পুজোতে আমার সঙ্গে? ঈশ্বরবাবু জিজ্ঞেস করলেন। ঠাম্মা ঈশানের দিকে তাকিয়ে বললেন, এবার পুজোতে আমার নাতি বসবে আপনার সঙ্গে। আপনাকে যেটা বললাম, যাই হয়ে যাক, অন্য ঠাকুরের পুজো যেন ঠিক মতো হয়, ঠিক আছে? ঈশ্বরবাবু হালকা হেসে বললেন, সব ভালোই ভালোই মিটবে। এবার ঈশানের দিকে তাকিয়ে বললেন, তা বাবা, তুমি তাহলে কাল সকাল সকাল স্নান করে তৈরি থেকো। হ্যাঁ, খুব বেশিক্ষণের পুজো তো নয়, বড়জোর 8 ঘন্টা, তারপর হাল খাতা তৈরি হবে। আমি ওই 6টার মধ্যে চলে আসবো আগামীকাল। হ্যাঁ, আজ তাহলে উঠি। ঈশ্বরবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঈশানের এমনিতেই ঠাকুর দেবতাতে বিশ্বাস নেই, তার উপর আবার তাকেই এই পুজোতে বসতে হবে। এসব ভেবেই কেমন একটা লাগছে। গতকাল একবার চেষ্টা করেছিল যাতে কোনোভাবে আটকানো যায়, কিন্তু এখন আর তা সম্ভব নয়। ঈশ্বরবাবু ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র ঈশানের মনে পড়ল, আরে এই অন্য ঠাকুরের বিষয়টা ঈশ্বরবাবুকে জিজ্ঞেস করলেই তো হয়। উনি তো জানবেন এই দেবতা কিসের দেবতা, তার ইতিহাস। ভাবা মাত্র ঠাম্মা আর নরেন্দাকে, এক মিনিট দাও তো, আসছি, 1 মিনিট দাও তো।
মিনিট, আমি আসছি। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। ঈশ্বরবাবু ততক্ষণে সদর দরজা পেরিয়ে অনেকটা এগিয়ে গেছেন। ঈশান দৌড়ে গিয়ে পেছন থেকে ডাকল, ঈশ্বরবাবু, ঈশ্বরবাবু, এক মিনিট, এক মিনিট। ঈশানের ডাক শুনতে পেয়ে ঈশ্বরবাবু পেছন ফিরে তাকালেন। সরি, কিছু মনে করবেন না, পিছনে ডাকলাম। ঈশ্বরবাবু হেসে বললেন, পিছু ডাকলে তাতে কি হয়েছে? বলো বলো, কি বলবে বলো। না, আসলে আমার কয়েকটা প্রশ্ন ছিল, মানে। ঈশ্বরবাবু শান্ত স্বরে বললেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো বলো, কি জানতে চাও বলো। আচ্ছা, এই অন্ন ঠাকুরের পুজো, এটা আমাদের বাড়িতে বহু বছর হয়ে আসছে, কিন্তু এই অন্ন ঠাকুর আসলে কিসের দেবতা? মানে এরকম কোনো দেবতার কথা তো আমি শুনিনি, এমনকি ইন্টারনেটেও পেলাম না। ঈশ্বরবাবু ঈশানের কথা শুনে মৃদু হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, তোমাদের পরিবারের ইতিহাস জানো? মানে তোমার পূর্বপুরুষ, তাদের ভিটে কোথায় ছিল, সেখানে তারা কি করতেন, সে বিষয়ে জানা আছে কিছু? ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল, ইতিহাস বলতে ঠাম্মার কাছে শুনেছি দাদুর বাবা, তাঁর বাবা বড় জমিদার ছিলেন নদিয়া জেলার কোনো একটা গ্রামে। ঠিক, নদিয়া জেলার কুবের গ্রামে বড় জমিদারি ছিল তোমাদের। এই একই সঙ্গে তোমাদের এই কলকাতার বাড়িটিও ছিল। এবার তোমার পূর্বপুরুষের নাম বলতে পারবে? মানে তোমার দাদুর বাবা, তার বাবা, নাম জানো? এইবার ঈশান ধন্ধে পড়ল। এসবের সঙ্গে অন্ন ঠাকুরের কি সম্পর্ক? তবু সে উত্তর দিল, হ্যাঁ, মানে আমার দাদুর নাম রামশঙ্কর মিত্র, কিন্তু তার বাবা বা তার আগের কারোর নাম জানি না। রামশঙ্কর মিত্র, অর্থাৎ তোমার দাদুর বাবার নাম অভয় শঙ্কর মিত্র। তার বাবা অর্থাৎ তোমার দাদুর ঠাকুরদার নাম হচ্ছে গিয়ে অন্নদা শঙ্কর মিত্র। তিনি প্রথম জমিদারি শুরু করেন। খুব কম সময়ের মধ্যে প্রচুর ধন দৌলতের মালিক হয়ে ওঠেন। ঈশ্বরবাবু থামলেন, বড় একটা নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন, দেবতার জন্ম বোঝো? মনে করো, এই যে বিভিন্ন দেবদেবীর পুজো হয়, মূর্তি তৈরি হয়, এগুলো তো মানুষই তৈরি করছে। তা অন্ন ঠাকুর আসলে একজন মানুষ দেবতা। তিনি তোমার প্রপিতামহ। আজ থেকে তাও 150 বছর আগে উনি নিজেই নিজের মূর্তি নির্মাণ করতে বলেন। নাম রাখেন অন্ন ঠাকুর। গ্রামে বেশ ভালোই দাপট ছিল। এখন বলতে ক্ষতি নেই, তা জমিদার মানেই সে নৃশংস হবে। অন্নদা শঙ্কর মিত্রের নামেও এইরকম কথা রটেছিল। জোর করে খাজনা আদায় করা, অত্যাচার করা সবই করেছেন। প্রজা, সাধারণ মানুষ সবসময় ভয় কাঁটা হয়ে থাকত। তারাই জমিদারের মন রাখতে গ্রামে অন্ন ঠাকুরের পুজো শুরু করে। সেই থেকেই চলে আসছে এই পুজো। এই সব ইতিহাস ওইসব ইন্টারনেটে পাবে না গো। এই সব ইতিহাস ওসব ইন্টারনেটে পাবে না। ঈশ্বরবাবু থামলেন। ঈশানের কাছে এবার এই অন্ন ঠাকুরের ইতিহাসটা পরিষ্কার, কিন্তু তাও একটা খটকা। ঈশান জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি এই ইতিহাস জানলেন কি করে? ঈশ্বরবাবু স্মিত হাসি হেসে বললেন, কুবের গ্রামে প্রথমবার যখন অন্ন ঠাকুরের পুজো হয়েছিল, সেবার পুরোহিত যে ছিল তার নাম নৃপেন ভট্টাচার্য। আমি হলাম গিয়ে তারই বংশধর, ঈশ্বর ভট্টাচার্য।
ঈশ্বরবাবু চলে গেলে ঈশান বাড়ি ফিরে দেখে ঘরে হুলস্থুল কাণ্ড। প্রতিদিনের মতোই রান্নাঘরে ভাত রান্না হচ্ছিল, কিন্তু আজ হঠাৎ পোড়া পোড়া গন্ধ পেয়ে নরেন্দা রান্নাঘরে এসে দেখে ভাত পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাধুনী সুমতিকে ডেকে খুব ঝাড় দিয়েছে। সুমতে, 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 আরে কি করিস আমার বাড়িতে? কোনো খেয়াল রাখিস না? আগুন ভাত পুরো ছাই হয়ে গেল, তোদের কোনো খেয়াল দরকার নাই? কিছু বল, ভালো করে শোনো, কোনো কান দরকার নেই। আমার কথা শোনো, রান্না করতে করতে কেউ গাছ ছেড়ে চলে যায়, ভাত সব পুরো ছাই হয়ে গেল, এখন কি খাইতে দেবো আমি? কিন্তু সে বারবার বলে, না দাদাবু, আমি সবে ভাতটা গ্যাসে বসিয়ে বাইরে হাত দিতে গেছিলাম, খুব বেশি হলে 2 মিনিট হবে, 2 মিনিটের মধ্যে কি করে ভাত পুড়ে যায় বলে দেখিনি। এওরি দুর্গা দুর্গা। নরেন্দা সুমতির কথা শুনে চুপ করে গেল। এত চিৎকার চেঁচামেচি শুনে ঠাম্মাও রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন। বিড়বিড় করে বলতে লাগলেন, শুরু হয়ে গেছে মৃত্যু ঘণ্টা। যে আশা সে এসে পড়েছে, জানান দিচ্ছে বারবার, নরেন, নরেন, আমাকে ওপরের ঘরে নিয়ে চল। ঈশান দূর থেকে দেখছিল সবটা। গত রাতে সদর দরজায় কাদামাখা পায়ের ছাপ, এখন ভাত পুড়ে যাওয়া, এগুলো কি হচ্ছে? যুক্তি দিয়ে দেখার চেষ্টা করলে এ সব কটার পেছনেই বাড়ির কেউ না কেউ জড়িত, কিন্তু সবাই অস্বীকার করছে। আর কে ওই কালো ছেলে যার কথা হরিদা বলল? আর এই নববর্ষের দিন অন্ন ঠাকুরের পুজো, সে নিয়ে ঠাম্মা এত চিন্তিত কেন? অজস্র প্রশ্ন ঈশানের মাথায় ভিড় করে আসছে। একটা সিগারেট খেলে ভালো হতো। বারান্দায় যাবে বলে পা বাড়িয়েছে, তখনই নরেন্দা ডেকে বলল, মা তোমাকে একবার ঘরে যেতে বলল। ঠাম্মা বিছানায় শুয়ে। ঈশান ঘরে ঢুকতেই তাকে বসতে বললেন। তোকে গতকাল বললাম না কলেজ স্ট্রিটে অরুণ বাবুর কাছে যেতে? এই বেলা বেরিয়ে পড়, দুপুরের আগে চলে আসিস, আর মনে করে হালখাতাটা নিয়ে আসবি। আর কাল পুজোর জোগাড় নরেন করে রাখবে সব। তুই শুধু সকাল সকাল স্নান করে পুজোতে বসে যাস, ঈশ্বরবাবু সব বলে দেবেন। জানি না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, কিন্তু যাই হয়ে যাক, কাল যেন অন্য ঠাকুরের পুজো ঠিক মতো হয়, তুই দেখিস। ঈশান ঠাম্মার কথা থামিয়ে বাধ্য হয়েই বলল, কি কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে বলছো বলো তো? আগেও জিজ্ঞেস করলাম, তুমি এড়িয়ে গেলে। কাল হরিদার সঙ্গে কথা বলার সময় কোন এক কালো ছেলের কথা বলল। কে এই কালো ছেলে? তুমি কি এর আসার কথাই বলছিলে? ঈশানের কথা শেষ হওয়ার আগেই ঠাম্মা ওকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, চুপ কর, ওই নাম মুখে আনবি না। অন্য ঠাকুর আমাদের রক্ষা করবে, তোকে যেটা বলছি তুই সেটা কর। জানি তোর এসবে বিশ্বাস নেই, কিন্তু তোর ঠাম্মার এই শেষ কথাটা শোন বাবা। হ্যাঁ, আজকের পর আমি হয়তো। কথা শেষ হলো না। বাইরের রাস্তা থেকে মাইকের শব্দ শোনা যাচ্ছে। রাত পেরোলেই নববর্ষ, সেই উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে আসতে অনুরোধ করা হচ্ছে। রাত পেরোলেই নববর্ষ, আগামীকাল এই উপলক্ষে। কলেজ স্ট্রিটে গিয়ে অরুণ সোমের দোকান খুঁজে বার করতে খুব একটা সমস্যা হলো না। সূর্য সেন স্ট্রিট দিয়ে সোজা শেয়ালদহের দিকে যেতে বাঁ হাতে পড়ল দোকানটা। খুব একটা বড় দোকান নয়, এক ঝলক দেখলেই বোঝা যায় যে দোকানের বয়স কম করে হলেও 60-70 বছর হবে। দোকানে ঢোকার জায়গাটা সরু, দুধারে বাক্স দাঁই করে রাখা। নতুন কাগজের গন্ধে চারপাশটা ম করছে। দিনের বেলাতেও দোকানে টিউবলাইট জ্বলছে।
ঈশানকে ঢুকতে দেখে দোকানের ভেতর থেকে গম্ভীর গলার একটা কণ্ঠস্বর ভেসে এলো। বলুন, কি দরকার? বইয়ের তাকগুলোতে ধুলো পড়েছে, তবে টেবিলের ওপর স্তূপাকার করে রাখা নতুন হাল খাতা। ঈশান গলা খাঁকড়ে বলল, আমি আসলে হাল খাতা কিনতে এসেছিলাম। আমি ঈশান। আপনি হয়তো রামশঙ্কর মিত্রকে চিনবেন। মানে আমি। ঈশানের কথা শেষ হওয়ার আগেই ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। চোখে মোটা কাচের চশমা, গালে খোঁচা খোঁচা দাড়ি। ভুরুকুচকে ঈশানকে মাথা থেকে পা পর্যন্ত জরিপ করলেন একবার। তারপর সেই গম্ভীর গলায় বললেন, রামশঙ্করের সঙ্গে আমার পরিচয় রয়েছে, তা তুমি জানলে কিভাবে? আমি ঈশান মিত্র, রামশঙ্কর মিত্রের নাতি। আমাকে ঠাম্মা পাঠিয়েছে, মানে রাধারানী মিত্র। এখান থেকেই নববর্ষের আগে হাল খাতা নেওয়া হয়, সেই জন্য আর কি। অরুণ সোমের চোখে তখনও সন্দেহের দৃষ্টি। তুমি যে রামশঙ্করের নাতি, তার প্রমাণ কি? এই প্রশ্ন শুনে প্রথমে ঈশানের হাসি পায়, কিন্তু না হেসেই সে বলল, প্রমাণ কি করে করব? তবে আধার কার্ড আছে আমার সঙ্গে, আপনি চাইলে। ওই দেখি। ঈশান পকেট থেকে আধার কার্ডটা বের করে দেখালো, আর সঙ্গে সঙ্গে অরুণ সোমের ঠোঁটে এক চিলতে হাসি দেখা দিল। সরি, কিছু মনে করো না। এখন মানুষকে বিশ্বাস করা যায় না। এসো এসো, ভেতরে এসো। রামশঙ্করের নাতি যে এত বড় হয়ে গেছে আমি তো কল্পনাই করতে পারিনি, তাই সন্দেহ হচ্ছিল। ঈশান দোকানের ভেতরে রাখা বাক্সগুলোকে পাশ কাটিয়ে টেবিলের উল্টো দিকে গিয়ে দাঁড়ালো। অরুণ সোম একটা চেয়ার টেনে নিয়ে বললেন, এইখানটা বসো, আমি আসছি, 1 মিনিট। দোকানে আর কোনো লোক নেই। কিছুক্ষণ পরে অরুণবাবু একটা খয়েরি মলাটের খাতা হাতে বেরিয়ে এলেন। ধুলো ঝেড়ে সেটা ঈশানের হাতে দিয়ে বললেন, এই নাও, রামশঙ্কর এটা তোমাকে দিতে বলেছিল। তোমার দাদুর সঙ্গে আমার পরিচয় এখানেই। তোমাদের যে পৈতৃক ব্যবসা, সেই চালের আড়তের যাবতীয় হাল খাতা, লেখাপত্রের জিনিস সব আমার দোকান থেকেই যেত। শেষ বয়সে তোমার দাদুর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বলেছিল, যদি ওর বংশের কেউ আসে তাহলে যেন ওই খাতাটা আমি তাকে দিই। ঈশান খাতাটা হাতে নিয়ে অবাক হয়ে তাকালো। পুরনো হাল খাতা, যার জরাজীর্ণ পাতায় পুরনো দিনের হিসেবপত্র লেখা। ঈশান অপ্রস্তুত হয়ে পড়েছে দেখে অরুণবাবু বললেন, তোমার দাদু শেষ বয়সে এসে অনেক কিছু বলে গেছিলেন আমায়। তার সঙ্গে এই খাতাটাও দিয়ে বলেছিলেন, যার যা ধার হয়েছে তা যেন শোধ করে দেওয়া হয়। এবার যতদিন না ওর বংশের কেউ এসে খোঁজ করছে, ততদিন এ খাতা আমার জিম্মায় ছিল। এখন আমি মুক্ত। ঈশানের মুখ থেকে এখনো অবিশ্বাসের ভাবটা যায়নি। এতদিনের পুরনো হাল খাতা দাদু রেখে গেছেন কেন? মনের মধ্যে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে। ঈশান দ্বিধার সঙ্গে জিজ্ঞেস করল, আচ্ছা, এই খাতা নিয়ে আমি কি করব? আমাদের সেই চালের আড়ও তো আর নেই। দাদুর মৃত্যুর পর ব্যবসাও বন্ধ হয়ে গেছে। শুধু এই নববর্ষের পুজোর সময় নিয়ম মতো হাল খাতা করা হয়, সেই জন্য তো নতুন হাল খাতা দরকার। অরুণবাবু ঈশানের কাঁধে হাত রেখে বললেন, এই পুরনো খাতা নিয়ে তুমি কি করবে তা তো আমি জানি না বাপু।
আমার দায়িত্ব ছিল খাতাটা তোমার হাতে তুলে দেওয়া। তবে এটুকু বলতে পারি, তোমার দাদু খুব সজ্জন ব্যক্তি ছিলেন। শেষ বয়সে কি সব বলতেন, অর্ধেক জিনিস আমি বুঝতাম না, তবে আক্ষেপ করতো মাঝে মধ্যে। বলতো এই ব্যবসা এত সাফল্য, এর পেছনে নাকি কয়েক জন্মের পাপ লুকিয়ে রয়েছে। জিজ্ঞেস করলে খোলসা করে কিছু বলতো না। যে বছর মারা গেল তোমার দাদু, তার কয়েকদিন আগেই এসে সেই খাতাটা আমাকে দিয়ে গিয়েছিল। ঈশান খাতাটা আর একবার উল্টে পাল্টে দেখল। হিসেব ছাড়া আর কিছুই নেই। তবু একবার বাড়ি গিয়ে ঠিক মতো দেখা প্রয়োজন। অরুণবাবুর থেকে বিদায় নিয়ে দোকানের বাইরে এসে দেখে আকাশে মেঘের ঘন ঘটা। ঘড়িতে তখন দুপুর 1টা। বৃষ্টি নামার আগেই বাড়ি ফিরতে হবে। ঈশান মেন রাস্তায় নেমে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে উঠে পড়ল। বাইরে ঝোড়ো বাতাস বইছে। ট্যাক্সির কাঁচ তুলে ঈশান হাল খাতাটা একবার খুলে দেখল, আর আরেকটু খুঁটিয়ে দেখতে গিয়ে ঈশান বুঝল এই খাতা প্রজন্মের পর প্রজন্ম ব্যবসার হিসেবপত্র লেখার জন্য ব্যবহার করেছে। একদম প্রথম দিকের পাতাগুলোর শেষে অন্নদা শঙ্করের সই করা, তার পরের হিসেবপত্রে অভয় শঙ্করের সই, আর শেষের দিকে সই রয়েছে ওর দাদু রাম শঙ্করের। তবে কিসের ধার দেনা রয়েছে যা শোধ করতে বলে গেছেন দাদু? এই হিসেব পড়ে তা বের করা ঈশানের পক্ষে অসম্ভব। ঈশান তাও আর একবার প্রথম থেকে খাতার পাতা এক এক করে উল্টে দেখল, আর ঠিক তখনই দুটো পাতার মাঝখানে একটা হলদে হয়ে যাওয়া চিঠি পেল। প্রথমে সাধারণ খাতার পাতা হিসেবে পাল্টাতে যাচ্ছিল ঈশান, কিন্তু সেটা হাতে আটকে যাওয়ায় ভালো করে দেখা মাত্র বুঝল সেটা একটা চিঠি। ঈশান হাল খাতাটা পাশে রেখে চিঠিটা খুলে পড়তে শুরু করল। যখন এই চিঠি পড়া হবে, তখন হয়তো আমি বেঁচে থাকব না। সারা জীবন ব্যবসার দেখাশোনা করে জীবনটা ক্রমে হিসেব খাতার জবানবন্দি হয়ে যাচ্ছিল। খানিকটা বিরক্ত হয়ে মুক্ত বাতাস খুঁজতে গ্রামের বাড়ি যাব ঠিক করি। বাবার আমল থেকেই সেই জমিদারি আর নেই। কলকাতার বাড়িটাই একমাত্র সম্পদ। তবে চালের ব্যবসায় উন্নতি হওয়ার ফলে কয়েকদিনের ছুটি নিয়ে একবার কুবির গ্রাম গেলাম। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম তা লিখে বোঝাতে পারবো না। এখনো রাস্তা পাকা হয়নি। গ্রামের বাড়ি ঘর সব ভাঙা ভাঙা। আমাদের যে জমিদার বাড়ি, সেখানে আগুন লেগে যাওয়ার ফলে তার ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। মানুষেরা গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে থাকে। আমি সেখানেই গিয়েছিলাম। আমাকে আসতে দেখে সবাই কেমন সন্ত্রস্ত হয়ে উঠল। আমি সাধারণ একটা চায়ের দোকানে গিয়ে নিজের পরিচয় দেওয়া মাত্র সে লোকটা এমন ভাবে তাকালো আমার দিকে, সেই দৃষ্টি আমি কোনোদিন ভুলবো না। আর তারপরে আপ্যায়ন করার বদলে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলল।
প্রথমটায় আমি অবাক হয়েছিলাম, কিন্তু ক্রমে লোক জড়ো হচ্ছে দেখে আমি সেখান থেকে চলে যাই। নদীর ধারে এসে পৌঁছই তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। সেখানে এক মাঝিকে যখন বলি আমার নাম, আমার পরিচয়, তখন সে রেগে গিয়ে বলল, এত ক্ষতি করেছিস আমাদের, তারপর আবার ফিরে এসেছিস তোরা? দূর হয় এখান থেকে, তোদের বংশ নির্বংশ হবে, তোদের পরিবারে পাপ রয়েছে। তোরা গরিব ভুখা মানুষদের সব ছিনিয়ে নিয়েছিস। তোদের ভালো হবে না রে, ভালো হবে না। প্রত্যেক 7 বছরে তোদের একজন করে মরবে। এরকম গালমন্দের কি কারণ আমি তখন বুঝতে পারিনি। গ্রামের লোক আমাকে দেখে ক্রমে উত্তেজিত হয়ে পড়ছিল। পরদিন আমি কলকাতায় ফিরে আসি। তবে গ্রামের লোকেদের এই কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে। আমি তো এর আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি ছোট, আমাকে তো কারোরই চেনার কথা নয়। কিন্তু ওরা যে কথা বলছিল, যা বলে গালমন্দ করছিল, তার ভিত্তি কি? অনেক ভাবতে ভাবতে পুরনো হিসেবপত্র, হাল খাতার লেখাপত্র দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছি। তবে সে যে সঠিক আন্দাজ তা বলতে পারি না। এর প্রমাণ একমাত্র নববর্ষের পুজোর সময় বোঝা যাবে। 7 বছর অন্তর অন্তর যে মৃত্যুর কথা বলছিল গ্রামের লোকগুলো, সব কিছুই বোঝা যাবে। আমার হাতে বেশি সময় নেই। যেই চিঠিটা পাবে তার দীর্ঘায়ু কামনা করি। তবে শুধু এইটুকু জানিয়ে যেতে চাই, আমাদের বংশের পাপের বীজ লুকিয়ে রয়েছে নববর্ষের পুজোতে। পারলে হাল খাতার হিসেব ভালো করে মিলিয়ে দেখো। তবে সব হিসেব মেলে না, সব ধার শোধ হয় না, অপেক্ষা হয়ে থেকে যায় সব, আবার ফিরে আসবে বলে। ইতি রামশঙ্কর মিত্র। চিঠিটা শেষ হলো। বাইরে আবার মেঘ করে এসেছে। ঈশান একটা সরল রেখা দেখতে পাচ্ছে, খানিকটা বুঝতেও পারছে। হালখাতার প্রথম দিকে, অর্থাৎ ওর প্রপিতামহ অন্নদা শঙ্করের সময় প্রচুর ধানের আমদানি হয়েছিল। পাতা উল্টাতে উল্টাতে 1943-এ এসে সে থামল। এই সময়ের কথাই ঠাম্মা বলছিলেন। বাংলায় তখন দুর্ভিক্ষ, অসংখ্য মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। কিন্তু এই সময়েও হাল খাতার হিসেব দেখাচ্ছে প্রচুর ধান আমদানি হয়েছিল জমিদারি থেকে। সেখান থেকে চাল তৈরি হয়, আর সেই চাল বিক্রি হয় বাজার মূল্যের থেকে অনেক বেশি দামে। ফলে মুনাফা হয় অনেক। কিন্তু দুর্ভিক্ষের সময় যেখানে খাবারের এত কমতি,
সেই সময় এত মুনাফা করা কিভাবে সম্ভব? তার সঙ্গে চিঠির শেষে দাদু যে কথাটা লিখে গেছেন, বংশের পাপের বীজ রয়েছে নববর্ষের পুজোতে। এর অর্থ কি? সকালে পুরোহিত ঈশ্বরবাবুর কাছ থেকে যে তথ্যগুলো ঈশান পেয়েছিল, সেখান থেকে এটা স্পষ্ট যে ওদের বাড়িতে নববর্ষের পুজো মানে অন্ন ঠাকুরের পুজো। এবার সেই অন্ন ঠাকুর হচ্ছে ঈশানের প্রপিতামহ অন্নদা শঙ্কর মিত্র, নিজেই যিনি নিজের মূর্তি বানিয়ে পুজো শুরু করেন। এবং অন্নদা শঙ্কর মিত্র জমিদার হিসেবে বেশ দাপুটে ছিলেন, তার প্রজারা ভয়ে থাকত। সুতরাং কিছু একটা ঘটেছে এই অন্নদা শঙ্করের সময়, যেখান থেকে দাদু ঠাম্মার এই ভয়, পাপের ভয়। তবে কাদা পায়ের ছাপ, ভাত পুড়ে যাওয়া, যে আসছে বলে ওরা ভীত, সে কে? সে আর হরিদার বলা সেই কালো ছেলে কি আলাদা? না, একজনই। ঈশান এইসব ভাবতে ভাবতে খেয়াল করেনি ট্যাক্সি কখন শ্যামবাজার পেরিয়ে গেছে। খেয়াল হতেই সে লক্ষ্য করল এক ফোঁটা দুফোঁটা করে বৃষ্টি পড়ছে। সর্বনাশ করেছে, সঙ্গে ছাতাও নেই। এখন যদি বৃষ্টি নামে তাহলে এই হালখাতা চিঠি সব যে ভিজে যাবে। ঈশান ট্যাক্সি ড্রাইভারকে তাড়াতাড়ি চালাতে বলে, কিন্তু বলতে না বলতেই প্রচন্ড একটা বাজ পড়ার শব্দ, আর সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বাড়িতে যখন পৌঁছল ঈশান, তখন চারপাশ অন্ধকার। সন্ধে হতে তখনও দেরি আছে, তবে মেঘ ডাকছে সমানে, সঙ্গে মুষলধারে বৃষ্টি। সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে ঈশান একবার থমকে দাঁড়াল। দরজাটা খোলা, কিন্তু আশেপাশে কোনো কাজের লোক বা নরেন্দা কেউ নেই। কারোর কোনো সাড়া শব্দ নেই কোথাও। সিঁড়ি বেয়ে উপরতলায় যাবে বলে ঈশান পা ফেলেছে, আর ঠিক তখনই চোখ ধাঁধানো বিদ্যুৎ ঝলকে দেখতে পেল লাল সিমেন্টের মেঝের ওপর একজোড়া কাদা মাখা পায়ের ছাপ। তবে আজ আর শুধু এক জায়গায় নেই সে ছাপ, ক্রমে এগিয়ে গেছে ওপরতলার সিঁড়ির দিকে। ঈশান ধীর পায়ে সেই কাদা পায়ের ছাপ ধরে উপরে উঠতে লাগলো। পায়ের ছাপ ঠাম্মার ঘরের দরজার দিকে এগিয়ে গেছে। ঈশানের হাতে সেই পুরনো হালখাতা আর ওই চিঠিটা। ঠাম্মার ঘরের দরজা ঠেলা দিতেই খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে যে দৃশ্য ঈশান দেখল তা সে কখনোই ভাবতে পারেনি। ঘর প্রায় অন্ধকার, তবে জানলার কাছে যেটুকু বাইরের আলো লেগে রয়েছে তাতেই ঈশান স্পষ্ট দেখতে পেল ঠাম্মা খাটের ওপর চিত হয়ে শুয়ে রয়েছেন, আর তার ঠিক পাশেই একটা ছায়া মূর্তি। খুব লম্বা নয়, একটা ছেলের ছায়া। দরজা খোলার শব্দ পেয়ে ছায়ামূর্তিটা মুখ ফিরিয়ে তাকালো। বয়স খুব বেশি হলে 20-22 হবে। গায়ে কোনো কাপড় নেই, শরীরের হাড় যেন ঠিকরে বেরিয়ে এসেছে, আর গায়ের রং কুচকুচে কালো। ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা ধীর পায়ে এগিয়ে আসছে ঈশানের দিকে। মেঝেতে চোখ পড়তেই ও দেখল জল কাদা পায়ের ছাপটা। ভয় মেশানো গলাতেই ঈশান জিজ্ঞেস করল, কে তুমি? কে তুমি? কে তুমি? উল্টো দিক থেকে কোনো উত্তর এলো না। ঈশান ডাক দিল, নরেন্দা, নরেন্দা, হরিদা, আর তোমরা কোথায়?
তোমরা কোথায়? কি যেন ঘরে ঢুকে পড়েছে। ছেলেটা এবার ঈশানের খুব কাছে এসে পড়েছে। ঈশান আর পায়ে জোর পাচ্ছে না। ছেলেটা ঈশানের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, চিনতে পারছেন মরে দাইদা বাবু? বড্ড খিদে পাইছে দাইদা বাবু, বড্ড খিদে পাইছে বাবু। বহুদিন ভাত খাইনি গো, প্রতিবার আসি কিন্তু দুটো ভাত না পাইনি। আপনারা যে মোদের ধান নিয়ে গেলেন, বললেন ধান ভেঙে চাল হলে পাঠাবেন, কই তাই তো আর পাঠালেন না। আপনাদের কথা মতো আমরা অন্য ঠাকুরের পূজা করলো, তবু তো আপনারা মোদের কথা ভাবলেন না। সেবার দুর্ভিক্ষে জাতি খা খা করতেছে, তখনও এলেন না। পুরা গ্রাম উজাড় হয়ে গেল না খেতে পেয়ে। আপনারা সব শহরে বসে থাকলেন। মুদের ফলানো ধান কষ্টের ফসল, মোরা না খেয়ে মরলাম। সেই পুরানো হিসাব বুঝতে কতটা বার করেন? 10 কুইন্টাল ধান। দেখেন সালটা 1943। ছেলেটা ঠান্ডা গলার স্বর থামল। বাইরে জোর হাওয়া বইছে। ছেলেটা ঈশানের আরো কাছে এসে তার হাত থেকে হাল খাতাটা কেড়ে নিল। অন্ধকারের মধ্যেই পাতা উল্টে 1943 সালের পাতায় এসে থামল। তারপর চোখ তুলে তাকিয়ে ঈশানকে বলল, সুলেমান কুবের গ্রাম 10 কুইন্টাল চাল। আমার মতো এমনি আরো কত আছে, তারাও আসবে প্রত্যেক 7 বছরে হিসাব বুঝে দিতে। বাবু ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না। মোর ধানের হিসাবটুকু নিয়ে চলে যাব। ঈশান বসে পড়েছে মেঝেতে। এখনো পুরোটাই আন্দাজ করতে পারছে। ওর পূর্বপুরুষ অন্নদাশঙ্কর মিত্র, যিনি কিনা নিজের আধিপত্য বজায় রাখতে নিজের নামেই অন্ন ঠাকুরের পুজো শুরু করেন, যার জমিদারিতে প্রথম এই হালখাতা লেখা শুরু হয়, তিনি ওই গ্রামের কৃষকদের ঠকিয়ে ধান নিয়ে এসে সেই দিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু সে তো বহু বছর আগের কথা। ঈশান কোনো মতে বলল, আমি ক্ষমা চাইছি। আমার পূর্বপুরুষদের হয়ে আমি ক্ষমা চাইছি।
দেখো আমাদের ব্যবসা আর নেই। এই অন্নদা শঙ্কর জোর জুলুম করে যে ধান আদায় করেছিল আমি আমি ফেরত দিতে পারবো না। আমি টাকা দিতে পারি, আমি টাকা দিতে পারি। টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যায় না? ছেলেটা ঈশানের কথা শুনে থম মেরে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, টাকা দিয়ে মই কি করবো দাইদা বাবু? ধান না পেলে যে মু যাবুনি, এ বহু বছরের হিসাব বাবু, বহু বছরের খিদা। দুর্ভিক্ষে যখন না খেতে পেয়ে মরলাম, তখন থেকে এই ধানের হিসাবের জন্য 7 বছর পর পর আসে। তোরা বাবুরা ভাবু, অন্য ঠাকুরের পুজো করে হিসাব মিটাবে? জমিদারের মতো আমরা তো নৃশংস নাই গো, আমরা সময় দিই। 7 বছর, তাও তো আপনারা হিসাব মেটাতে পারি না। ওদের ধান ফেরত দিয়ে না, ওদের ধান ফেরত দেয় না বাবু। আপনাদের অন্য ঠাকুর আপনার হিসাব মেটাতে পারবে? আপনি বলেন বাবু, আপনি বলেন, যে কিনা শ্মশান করলে জোর করে ধান নিলে তারে আপনারা পূজা করেন বাবু? ঈশান হাত জোড় করে বলল, প্লিজ প্লিজ, আমি সত্যি জানতাম না এসব কিছু। আমি মানছি আমাদের পরিবার পূর্বপুরুষদের জন্য দুর্ভিক্ষের সময় প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা গেছে, কিন্তু এসব আমাদের পূর্বপুরুষরা করেছে। আমি কোনোদিন যাইনি কুবের গ্রামে। আমার বাবা দাদু ওরা দোষী নয়, আমি দোষী নই, আমি দোষী নই। ঈশানকে থামিয়ে ছেলেটা সেই ঠান্ডা গলায় বলল, দোষের কথা কি বলে? দোষ তুমি দিচ্ছি নেকো, আমি শুধু নিজের দান, নিজের প্রাপ্যটুকু নিয়ে যেতেছি। পরে অন্যজন আসবে। মোরা তো ভুল কিছু করছি না, কি বলেন, যেটুকু মুদের সেইটুকুই চাইছি। 7 বছর আগে যখন ছিলাম, আপনার দাদা ঠাকুর ভয় পেয়েছিলেন, ওইকে দেখে ভয় পেয়েছিলেন। সে ভয় পেয়ে অন্য ঠাকুরের নাম জপ করতে লাগলেন। কি করি বলুন? তখন কি আর মাথা ঠিক থাকে আমার? জমিদার অন্য ঠাকুরের নাম শুনলে পিত্তির জলে। আপনি ভয় পাবেন না বাবু, আপনি আসতে দেরি করছিলেন বলে আমি মা ঠাকুরানীর সঙ্গে কথা কইতে ছিলাম। তিনিও মনে হয় মুইকে সহ্য করতে পারেন নাই। আপনি ভয় পাবেন না দাইরা বাবু,
ধানটুকু দিয়ে দেন, আমি চলে যাও। তবে দেনা শোধ না করতে পারলে দেনা শোধ করতে না পারলে তখন তো মোর কিচ্ছু করার থাকবে না। ঈশানের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। ছায়ামূর্তিটা ক্রমে এগিয়ে আসছে ওর দিকে, সঙ্গে ওই এক কথা, ধানটুকু দিয়ে দে, আমি চলে যাব। তবে দেনা শোধ করতে না পারলে আমার তো কিছুই করা থাকবে না। পরের দিন ঈশ্বরবাবু ঠিক সকাল 6টায় চলে এসেছিল। সঙ্গে অন্ন ঠাকুরের মূর্তিও ছিল। কিন্তু এসে দেখে সদর দরজা খোলা। রান্নাঘরে বাড়ির কাজের লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। নরেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে বসার ঘরে। সারা ঘরে কাদা পায়ের ছাপ। ঈশ্বরবাবু সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওপরের তলায় 2টি মৃতদেহ খুঁজে পেল। রাধারানী মিত্র, ঈশান মিত্র, হার্ট অ্যাটাক। পাশে পাওয়া গেছে একটা পুরনো খয়েরি রঙের হালখাতা আর একটা হলদে হয়ে যাওয়া চিঠি। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।